আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরীক্ষা আজকে ইংরেজি প্রথম পত্রের তোমাদের পরীক্ষা হলো। আহ, এখন দ্বিতীয় পত্রের জন্য অপেক্ষা। সত্যিকার অর্থে এখন এই কথাটা বলার সময় এসেছে যে সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে এক ও অভিন্ন প্রশ্নে একই সাথে পরীক্ষা নেয়ার সময় চলে এসেছে। সকল বোর্ডে আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করি, সকল বোর্ডে এক ও অভিন্ন প্রশ্নে পরীক্ষা। সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে এক ও অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেওয়ার সময় চলে এসেছে। তো এই কথাটা এজন্যই বলা যে আজকে সকল শিক্ষা বোর্ডে ইংরেজি পরীক্ষা ছিল, কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্নে। কেউ অনেক বেশি আনন্দিত পরীক্ষা দিয়ে, চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ইভেন ঢাকা বোর্ড যারা পরীক্ষার্থী ছিল তারা জানিয়েছে যে পরীক্ষা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, পরীক্ষা মানসম্মত হয়েছে, প্রশ্ন মানসম্মত ছিল এবং পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু রাজশাহী বোর্ডে আজকে খুবই জটিল একটা প্রশ্ন হয়েছে। রিয়ারেঞ্জ, সামারি, প্যাসেজ, স্টোরি, সবগুলা টপিকেই খুবই অদ্ভুত রকম প্রশ্নে আজকে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে। খুবই দুঃখজনক এবং খুবই পরিতাপের বিষয় এটাই যে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা যখন আনন্দিত যে হ্যাঁ ভালো পরীক্ষা হয়েছে, ঠিক তখন রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা আসলে খুবই হতাশ। এখন ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়, প্রশ্ন কেমন হয়, এটার কোনো নিশ্চয়তা নাই। তার মানে এই সময়টায় আসলে সকলের জন্যই হতাশাজনক। তো এই পরিস্থিতিতে সত্যি কথা বলতে যে মানে মনটা খারাপ হয়ে যায় যে পরীক্ষাটা আরেকটু ভালো হতে পারতো, বা প্রশ্নটা আরেকটু যদি মানসম্মত হতো বা বোর্ডের স্ট্যান্ডার্ড হতো। আমরা সবসময় বলি যে বোর্ড পরীক্ষা আরেকটু মানসম্মত এবং সহজ হওয়া উচিত। কারণ যে পরীক্ষার্থীটা আমার ঢাকায় বসে শহরের সকল নাগরিক সুবিধা ভোগ করে ভালো শিক্ষকদের কাছে পড়ে পরীক্ষাটা দিল, আর যে ছেলেটা গ্রামের একটা কলেজ বা একেবারে মফস্বল থেকে উঠে এসে যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তার কিন্তু মানে দুই পরীক্ষার্থীর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়ে যায় সুযোগ সুবিধার দিক থেকে। তো এটা নিয়তি আসলে ভাগ্যের ব্যাপার। কিন্তু তারপরে বোর্ড যদি বিবেচনা করে যে বোর্ড পরীক্ষাগুলো অন্তত মানসম্মত করতে পারে। তো রাজশাহী বোর্ডের জন্য রাজশাহী বোর্ডে যারা আছো, আমি জানি না কে কে আছো, রাজশাহী বোর্ডের আজকের প্রশ্ন খুবই খুবই এলোমেলো একটা প্রশ্ন পরীক্ষা হয়েছে, যে প্রশ্নটা আসলে খুবই দুঃখজনক। এক কথায় বলতে গেলে রাজশাহী বোর্ডে আজকের প্রশ্নটা খুবই দুঃখজনক। গত বছর ময়মনসিংহ বোর্ডে এরকম প্রশ্ন হয়েছিল, দিনাজপুর বোর্ডে এরকম প্রশ্ন হয়, দিনাজপুর বোর্ডে, তারপরে কুমিল্লা বোর্ডে এরকম প্রশ্ন হয়, বিশেষ করে দিনাজপুর এবং কুমিল্লা বোর্ড। এবং আরেকটা বোর্ডের কথা না বললেই না, যশোর বোর্ড। তারপরে আজকে একটা জিনিস খেয়াল করলাম যে ঢাকা বোর্ডের যে রিয়ারেন্স ছিল সেটা আসলে খুবই একটু অদ্ভুত রকমের হয়েছে। গতানুগতিক যে বায়োগ্রাফি থেকে আসে সেটা হয় নাই। তো জয়নুল আবেদিন থেকে প্রশ্ন আসছে। তো বায়োগ্রাফির কিছু ধারাবাহিকতা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেই ধারাবাহিকতা যদি অনুসরণ করা হয় তাহলে আশা করি এটা আনসার করতে পারছো। অনেকের প্রশ্ন ছিল ভাইয়া 2 নাম্বারটা 3 নাম্বারে লিখে ফেলছি, আবার 3 নাম্বারটা 4 নাম্বারে লিখে ফেলছি। আসলে এটা কি হয়, যে আনসার গুলা তোমার ভুল হয়েছে বোর্ডের প্রোভাইড করা প্রশ্ন অনুযায়ী, বোর্ড যে প্রশ্নটা সলভ দেয়, বোর্ড রিয়ারেঞ্জের যে সলভটা দিছে সেইটার সাথে যদি তোমার পার্থক্য থাকে বা আনসারে যদি অমিল থাকে, তাহলে যে কয়টা তোমার উল্টাপাল্টা হয়েছে সেই কয়টা নাম্বার কাটা যাবে। ধরো 1 নাম্বারে হবে সি, তারপরে 2 নাম্বারে হবে এফ। এইভাবে করে তোমার নাম্বারটা কাউন্ট হবে। 1 নাম্বারে সি তুমি লিখছো, হ্যাঁ এটা হয়েছে। 2 নাম্বারে এফ তুমি লিখছো, 3 নাম্বারে হবে ডি, তুমি লিখছো এফ, তুমি লিখছো ই। এটা ভুল, এই 1 নাম্বার কাটা যাবে। তো রিয়ারেঞ্জ নিয়ে যারা এটা দুশ্চিন্তায় ছিল যে একটা ভুল হইলে
আমার সবগুলা নাম্বার কাটা যাবে, তাদের এই দুশ্চিন্তার কোনো কারণ নাই। যারা এই দুশ্চিন্তায় ছিল তাদের এটা। ওয়ালাইকুম আসসালাম আফরিন, ইভা, রিয়াদ, পরীক্ষা কেমন হয়েছে একটু বইলো। তোমাদের পরীক্ষার খোঁজ খবর নেওয়ার জন্য মূলত আসছি। ইংরেজি সেকেন্ড পেপার আসলে বিশেষ কোনো সাজেশনের কিছু নাই, তো এটা একেবারেই মানে পরীক্ষা কেমন হয়েছে, কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো আমাকে একটু কমেন্টে জানায়, আমি একটু দেখি যে তোমরা কোন বোর্ডের কে কে আসো। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ। আচ্ছা, কে কোন বোর্ড থেকে আসো? তনুশ্রী পরীক্ষা ভালো হয়েছে ও বলছে। তো কে কোন বোর্ড থেকে আসো আমাকে জানায়ও। যেটা বলতেছিলাম যে সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে যেন, ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ রিয়াদ, আদনান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী বোর্ডের প্রশ্ন খুবই অস্বাভাবিক রকম ভাবেই বাজে প্রশ্ন হয়েছে, এটা স্বীকার করতেই হবে, কারণ এটা আসলে আমাদের কাম্য ছিল না। অন্য সকল বোর্ডে যেখানে মানসম্মত প্রশ্ন হয়েছে এবং বেশ ভালো প্রশ্ন হয়েছে বলা যেতে পারে, সেখানে রাজশাহী বোর্ড খুবই এলোমেলো প্রশ্ন করছে। তো চিটাগাং বোর্ড, হ্যাঁ তনুশ্রী চিটাগাং বোর্ড, আদনান হোসেন রাজশাহী বোর্ড, প্রশ্ন একটু কঠিন হয়েছে আমি জানি। তো এখন কি করবা, যে এটা বাস্তবতা মেনে নিতে হবে। তো আমরা আসলে ফার্স্ট পেপার নিয়ে খুব বেশি আর কথা বলবো না। ফ্লো চার্টে কি বলতেছি তামিম জামান, মাঝের তীর চিহ্ন দিছি কিনা মনে পড়ছে না, যদি না দেই তাহলে কি নাম্বার কাটা যাবে? এখন মাঝখানে তীর চিহ্ন একটা আছে, এটা দিতে হয়, দিলে ভালো। ধরো এটা বোঝাচ্ছে যে ফ্লো, এটা একটা ফ্লো বোঝাচ্ছে, এটা একটা ফ্লো বোঝাচ্ছে। তো তীর চিহ্ন যদি না দেও, ধরো একটা তীর চিহ্ন দেও নাই, তো এটা আসলে টিচারের মন মর্জির উপর ডিপেন্ড করবে। উনি যদি মনে করেন তোমাকে একটা নাম্বার কেটে দিল, এক নাম্বার কেটে দিল, ধরো এটা আসলে কিছু করার নাই, ধরো 5 আছে এখানে 4 দিল, বাকি সবকিছু হয়েছে, বা 4.5 দিল, এটার জন্য আধা নাম্বার কেটে দিল, তো এটা হইতে পারে, এটা মেনে নিতে হবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আদনান হোসেন, এটা আসলে হয়েছে, যেটা হওয়ার হয়েছে, কিছু করার নাই। সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো দাও, ধরো এটাতে যদি 80 নিচেও থাকে, চেষ্টা করবা যে সেকেন্ড পেপারে যেন কাভার করে ফেলতে পারো। এখন এটার জন্য যেটা প্রথমেই করণীয় সেটা আমি একটু বলে ফেলি, যে তোমাকে এই যে 60 নাম্বার, এই 60 নাম্বারের ব্যাপারে তোমাকে সাবধান হতে হবে। এই 60 নাম্বারের ব্যাপারে তোমাকে সাবধান হতে হবে। গ্রামারের 60 নাম্বার, গ্রামারের 60 নাম্বারের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে। তোমাকে টার্গেট করতে হবে, তুমি এটাতে 55 তোলার চেষ্টা করবা। 55 খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না, মানে এটা বারবার বলি যে খুব কঠিন এটা মনে করার কোনো কারণ নাই। ইভেন অনেকেই যারা ভালো করবে তারা 58, 59, অনেকেই এটা 60 পাওয়া সম্ভব। মানে এটা আমি তোমাদেরকে অলিক কল্পনার কথা বলতেছি না। দেখো এখানে প্রিপোজিশন বোর্ড প্রশ্নগুলা লাস্ট বারের মতো দেখে যাবা। অনেকেই পড়াচ্ছে, অনেকেই কষ্ট করে পড়াচ্ছে, দীর্ঘ সময় 4, 5, 6 ঘন্টা ক্লাস করে তোমাদেরকে পড়ায় দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেরা বোর্ড প্রশ্নগুলো আরেকবার সলভ করে যাও। 3 দিন সময় আছে, 3 দিনে, আজকে সহ 3 দিনে এই যে প্রিপোজিশনের বোর্ড কোশ্চেন, সবগুলা প্রশ্নের বোর্ড কোশ্চেন সলভ করে যাও। দেখো ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লুজ, স্পেশাল ইউজ, এই যে ওয়াজ বর্ন আসবেই, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, লেট এলোন, এগুলো আসবেই। এগুলা তোমার ভুল করার কোনো কারণ নাই, বারবার বলতেছি যে এইগুলাই আসবে। কত পড়াইছি, মানে যারা পড়ছো, যারা আসলে ইংরেজিটা একটু নিয়ে ঘাটাঘাটি করছো, একটু সময় দিছো, তাদেরকে এটা আমি আসলে ভয়ের কোনো কারণই দেখি না। ধরো প্রিপোজিশন তোমার একটা ভয় থাকতে পারে, হ্যাঁ একটা দুইটা হয়তো ছুটে গেল, তুমি ধরো একটা দুইটা ছুটে গেল, 2টা প্রশ্ন ভুল হইলেও তো তোমার মাত্র 1 নাম্বার কাটা যাচ্ছে, তুমি আরো 4 নাম্বার নিশ্চিত করো না এখানে। তুমি এখানে যদি 55 তুলতে পারো, গ্রামারে যদি তুমি 55 তুলতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে চাই ওই 40-এ তুমি 35 পাবা। যদি কোনো স্টুডেন্ট এখানে 35 পায়, তার খাতায় যদি খুব কম কাটা যায়, তাহলে সে এখানে 35 পাবে, 35 পাবে। খুব কঠিন কিছু না, কারণ কি তোমার এখানে দেখতেছি যে টিচার যে না তুমি 35 বেশ ভালো করছো, 55 পাইছো আউট অফ 60, লেখা বোঝা যাচ্ছে না, ওকে না এগুলা জাস্ট আর কিছু না, এগুলো আমি বলতেছি যে তারপর হোয়াটস লাইক, লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইন্ট্রোডাক্টরি, দেয়ার অর ইট, এইগুলা থেকে আমার কি আসবে, এই 10টা ফিল ইন দ্য গ্যাপ। এবং এটা খুবই সহজ, এটা ভুল করার কোনো কারণ নাই, এটা কনফার্ম করতে হবে। তারপর দেখো কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজ এন্ড ফ্রেজেস, এখানে 10টা প্রশ্ন থাকবে তোমার, 10 নাম্বার। ভুল করার চেষ্টা, একেবারেই ভুল করা যাবে না। এখানে কন্ডিশন থেকে প্রশ্ন আসতে পারে,
টেন্সের বেসিক রুল থেকে প্রশ্ন আসতে পারে, তারপরে পাস্ট টেন্সের যে কন্ডিশন থেকে প্রশ্ন হয়, প্রভার্ব আসতে পারে, তারপরে কি দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, মানে এই টাইপের প্রশ্নগুলো তোমার এই কমপ্লিটিং সেন্টেন্সে আসবে। প্রবাদগুলা তোমরা আগেই দেখেছো যে কি কি প্রবাদ আসে। ওকে, আচ্ছা 60 পসিবল, ফুল মার্কস কি কাটা যাবে না? তামিম জামান, আচ্ছা ওকে, চেক করব, কোনো সমস্যা নাই। তামিম জামান, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চেক করব, কোনো অসুবিধা নাই। আমাকে টেলিগ্রামে একটা টেক্সট দিয়ে রাখো, টেলিগ্রামে, হ্যাঁ তোমরা যারা আমাদের প্রাইভেট বেচে ছিলা, প্রাইভেট গ্রুপে ছিলা, আমার টেলিগ্রাম আইডি আছে, আমাকে টেলিগ্রামে একটা নক দিয়ে রাখো, তাহলে ভালো হবে। তারপর দেখো ইউজ অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি রাইট ফর্ম ভার্বের সঠিক রূপ, মানে একেবারেই সিম্পল যে তোমার টেন্সের রূপ, ভার্বের রূপ, ভার্ব কখন কোনটা হয়, তারপরে ইউজ টু থাকলে অতীতকালের কোন স্বাভাবিক মানে ঘটনা, এই যে ব্যাপারগুলা, এগুলা কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্বে আসবে। এখানে টোটাল 14টা প্রশ্ন থাকবে, 14টা প্রশ্নের মধ্যে 7 নাম্বার। তারপরে দেখো ন্যারেটিভ স্টাইল, এই যে ডিরেক্ট ইনডিরেক্ট মানে কি ন্যারেশন যেটা, এটা আসতে পারে ডিরেক্ট ইনডিরেক্ট। ওকে, এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসতে পারে, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসতে পারে। সাধারণত কি আসে? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এটা আমরা সাধারণত পাই। তারপরে মডিফায়ার গুলা তোমরা একটু দেখে যাও, বোর্ড কোশ্চেন গুলা সলভ করে যাও। গ্রামারের ক্ষেত্রে আমরা এটাই বলবো যে বোর্ড কোশ্চেন গুলা সলভ করে যাও। বোর্ড কোশ্চেন যেগুলো আছে এখানে হয়তো ধরে ধরে একটা দুইটা কোশ্চেন করে সলভ করা যাইতো, কিন্তু এটা আসলে তোমার সময় নষ্ট করবে। তুমি 1 ঘন্টায় তোমার যে টপিকটাতে দুর্বলতা, তোমার রাইট ফর্ম ভার্বে দুর্বলতা থাকতে পারে, মডিফায়ারে থাকতে পারে, তারপরে কানেক্টরসে থাকতে পারে, তোমার ন্যারেশনে অসুবিধা লাগতে পারে, তুমি যদি বোর্ড কোশ্চেন গুলা সলভ করে যাও, বোর্ড কোশ্চেন গুলা যদি শেষবারের মতো একবার দেখে যাও, তাহলে আশা করি এই দুর্বলতাটা আর থাকবে না। অন্তত লাস্ট 2টা দিন আছে, 2টা দিনে এই চেষ্টাটা একটু করে যাও, লাস্ট 2টা দিনের জন্য হলেও এই চেষ্টাটা একটু করে যাও, লাস্ট 2টা দিনের জন্য হলেও এই চেষ্টাটা একটু করে যাও। পাংচুয়েশন, সিনোনিম অ্যান্টোনিম, ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম ওই দিন আলোচনা করেছিলাম। সিনোনিম অ্যান্টোনিম ওই দিন ক্লাসে তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম দেখিয়েছিলাম যে বোর্ড কোশ্চেন গুলাতে তুমি সিনোনিম অ্যান্টোনিম গুলা কিভাবে পাবা। সিনোনিম অ্যান্টোনিমের যারা এটা নেও নাই তারা একটু নিয়ে যাও। সকল বোর্ডের সিনোনিম অ্যান্টোনিম, সকল বোর্ডের যে বোর্ড পরীক্ষায় যতগুলো সিনোনিম অ্যান্টোনিম আসছে সবগুলা এখানে এইচএসসি অল বোর্ড সিনোনিম অ্যান্টোনিম এখানে সুন্দর করে সাজানো আছে। অল বোর্ড সিনোনিম অ্যান্টোনিম অনেক বড় হয়ে গেছে, আচ্ছা সিনোনিম অ্যান্টোনিম বড় করেই দিলাম। এখানে দেখো যে রং, ভুল, এরর, রাইট, খুবই সহজ। তোমার রং দিয়ে আসতেছে, তোমার ওর্থলেস মানে মূল্যহীন। আমরা বলি না যে সে তো এই কাজের জন্য ওর্থ দিই না, মানে কি সে ওর্থলেস, তার কোনো মূল্যই নেই। ভ্যালুলেস, তারপরে কি এটার ইউজফুল হলো সিনোনিম। তারপর দেখো ওয়ার্ল্ড, পৃথিবী, আর্থ, বিস্ট মানে হলো ধ্বংস, প্রলয় মানে কি কোনো অস্তিত্ব নাই, বিস্ট মানে কি একদম মানে এলিয়েন টাইপ আর কি। তারপরে ওন্ডার, আশ্চর্য, অ্যামেজ, সারপ্রাইজ, ডিসরিগার্ড। তারপরে দেখো উইন, জয় করা, ভিক্টরি, ফেইল, উইন, গেইন, লস। উইন মানে হলো জয় করা, আবার এটার অর্থ হইতে পারে গেইন লাভ করা, গেইন লাভ করা, লস হারানো। তারপরে ওয়ে উপায়, পাথ পার্ট, ওয়ে পাথ পার্ট, ওয়াচ দেখা, কোনো কিছু দেখা, ভিউ কোনো কিছু দেখা, তারপরে কি ব্রেক, ওয়াচ, ভিউ। তারপরে দেখো ভার্চু পূর্ণ, গুডনেস, এভিল। এগুলা হলো আমার সিনোনিম অ্যান্টোনিম, এগুলা একটু দেখো তোমরা। যদি তোমাদের পিডিএফটা প্রয়োজন হয় পেজে মেসেজ দিও, তোমাদেরকে দিয়ে দিবে। তারপর যেটা বলছিলাম যে ফর্মাল লেটার রাইটিং, ফর্মাল লেটার রাইটিং, তো এইটা খুবই সিম্পল। দেখো যে বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, কয়েকটা ফর্মাল লেটার এগুলার মধ্যে থেকেই আসবে ইনশাল্লাহ, আসবে। বাকিটা আসলে আল্লাহ ভালো জানেন কোনটা কিভাবে আসতে পারে, এটা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না, আল্লাহ ভালো জানেন। তো দেখো, টু ডিস্ট্রিক্ট কমিশনার ফর এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্সিং ইন ক্রাউডেড এরিয়া ডিউরিং কোভিড প্যান্ডেমিক। এটা প্যান্ডেমিকের সময় ছিল, এটা এখন খুব একটা জরুরি, এটা আমি বলছি না। তো এটা তোমার ডিউরিং ফ্লাড
তো ফ্লাডের সময় আসলে আমাদের করণীয় কি কি, আমরা প্রিকশনস গুলো আছে বা কি কি আমরা করতে পারি, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, একটা ফর্মাল লেটার আসতে পারে। তারপর টু দা প্রিন্সিপাল টু চেঞ্জ ওয়ান অফ ইউর ইলেকটিভ সাবজেক্টস। ইলেকটিভ সাবজেক্ট তোমার ওয়ান অফ ইউর, তোমার একটা ফোর্থ সাবজেক্ট আছে সেটা চেঞ্জ করার আবেদন। তারপরে দেখো টু দা প্রিন্সিপাল নট অ্যালাউ এনি স্টুডেন্ট অর টিচার টু ইউজ সেল ফোন ইন দা ক্লাসরুম এক্সামিনেশন হল। এটা আসতে পারে, ক্লাসরুমে মোবাইল ফোন কেউ যেন ব্যবহার না করে, স্টুডেন্ট বা টিচার। তো এটার ব্যাপারে জানতে চাই। টু দা প্রিন্সিপাল ফর এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দা কলেজ লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। তো এটা আবার খুবই কমন এবং ইম্পর্টেন্ট, মানে কি যে কোনো বোর্ডে এটা আসতে পারে যে আমার কমন রুম ফ্যাসিলিটিস, তারপরে লাইব্রেরি ফ্যাসিলিটিস, ক্যান্টিন ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস আমি এটা বাড়ানোর জন্য প্রিন্সিপাল স্যারের কাছে আমি আবেদন করতেছি। তারপরে দেখো টু দ্য প্রিন্সিপাল ফর সেটিং আপ এ কলেজ লাইব্রেরি, কমন রুম, অডিটোরিয়াম, ক্যান্টিন, হোস্টেল। তো কলেজে অনেক স্টুডেন্ট আছে, তো এটার যেগুলো আছে এগুলো একটু দেখো। যে রিলিফ ফর দ্য ফ্লাড ইফেক্টেড পিপল, খুবই ইম্পর্টেন্ট। ফ্লাড ইফেক্টেড পিপল খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার, যে কোনো বোর্ডে আসতে পারে। জাস্ট মূল বাক্যগুলা লেখাগুলা দেখে যাও যে কোনো বোর্ডে, কারণ এখন বন্যার সময়, বন্যা হচ্ছে চারপাশে, তো বন্যা দিয়ে। ওকে, তনুশ্রী বলছে যে টেলিগ্রাম গ্রুপে সিনিয়র মেন্টরিম, লাস্ট বারের মতো সিনিয়র মেন্টরিমটা দেখে যাও, সেখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। টু দ্য প্রিন্সিপাল ফর এ সিট ইন দা কলেজ হোস্টেল, টু দ্য প্রিন্সিপাল টু টেক সাম এক্সট্রা ক্লাস বা অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস খুবই ইম্পর্টেন্ট। অনলাইন ক্লাস নিয়ে গত বছর না কোন বছর যেন আসলো একটা প্যারাগ্রাফ, অনলাইন এডুকেশন। তো আচ্ছা, আমরা একটু দেখি ফর্মাল লেটার। ফর্মাল লেটার মানে কি? ফর্মাল মানে হলো যেটা অফিসিয়াল, মানে কি খুবই ফর্মালিটি মেনটেন করে যে লেটারটা দেখা হয় সেটাই ফর্মাল লেটার। এটার 3টা পার্ট থাকে, এটা হলো প্রিলিমিনারি পার্ট, বডি, আর হলো কনক্লুশন পার্ট, কনক্লুডিং পার্ট। তো এটা দেখো এখানে একটা ডেমো দেয়া আছে, এই জিনিসটা ফরম্যাটটা অবশ্যই ফলো করো। আমি বারবার তোমাদেরকে ওই দিনও বলছি যে অবশ্যই জোড়া পেজে অবশ্যই অ্যাপ্লিকেশনটা লেখবা। কোনটা? বেজোড়া পেজে। ধরো এই পৃষ্ঠাটাকে যদি আমি 1 পৃষ্ঠা ধরি, তাহলে এটা হলো আমার 2 পৃষ্ঠা, এটা হলো আমার 3 পৃষ্ঠা। এখানে ফ্যান উঠতেছে, ফ্যানে পাতা উড়াই ফেলতেছে, যাই হোক এখানে বোঝার চেষ্টা করো। এটা হলো আমার 2য় পৃষ্ঠা, জোড়া পৃষ্ঠা, এটা হলো বেজোড়া পৃষ্ঠা। তো সব সময় চেষ্টা করবা এই পেজটাতে তোমার অ্যাপ্লিকেশনটা, ফর্মাল অ্যাপ্লিকেশন বা ইমেল যেটাই বলো সেটা লেখার, বেজোড়া পেজে 1, 3, 5, 7 এই পেজটাতে। তো প্রথমে কি লিখবা? প্রথমে তারিখ দিবা, প্রথমে তারিখ এবং সাল। তারপরে টু দা ডিস্ট্রিক্ট কমিশন, কার কাছে লিখতেছো সেটা দিবা, বরিশালের। তারপরে সাবজেক্ট যদি তোমার প্রশাসনের কাছে হয়, ডিস্ট্রিক্ট কমিশনের কাছে হয়, চেয়ারম্যানের কাছে হয় বা অথরিটির কাছে হয়, তাহলে তো তাদের কাছে লিখবা। আর প্রিন্সিপালের কাছে হইলে প্রেয়ার ফর কখনোই দিবা না, প্রেয়ার ফর কখনোই দিবা না, বারবার প্রেয়ার ফর কখনোই দিবা না। অনেক টিচার এটাতে আপত্তি করে এবং স্ট্রং আপত্তি, প্রেয়ার দেয়া যাবে না, এটা কখনোই দিবা না। এন অ্যাপ্লিকেশন ফর দিবা, কি দিবা? অ্যাপ্লিকেশন ফর, অথবা কি দিবা? রিকোয়েস্ট টু মেইনটেইন, নরমাল রিকোয়েস্ট টু মেইনটেইন, যে আবেদনটা করতেছো সেটা লিখে দিবা। তারপর এখানে স্যার দিয়ে শুরু করবা, সাবমিটিং উইথ ডিউ টু রেসপেক্ট দ্যাট, এই যে কথাগুলো তোমরা অ্যাড করে দিতে পারো। I am a resident of Borishal district. All our lives have come to stand still during the corona period, but we are all forced to go out on the streets to work for the sake of livelihood. তারপরে therefore an urgent request to you, তারপরে এখানে কি your faithful নাম দিয়ে, তোমার ঠিকানা দিয়ে, আর স্টুডেন্ট হইলে your faithful তোমার নাম দিয়ে, তারপরে লেখলা যে ক্লাস 11 বা এইটুকু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তুমি যেটাই, এটা দিয়ে ফর্মাল লেটারটা এভাবে শেষ করার চেষ্টা করবা। তারপরে ইমেলেরও একই হিসাব, তোমার একটা থাকবে প্রিলিমিনারি পার্ট, বডি থাকবে, কনক্লুশন পার্ট। ফ্রি হ্যান্ডের উপরে বেশি গুরুত্ব দিও, কারণ ফ্রি হ্যান্ড ছাড়া কিন্তু দুর্গতি আছে। তো ইমেল লেখার ক্ষেত্রে কি করবা? এইচএসসি এক্সাম প্রিপারেশন একটা ইমেল, এখানে ফর্মটা দিতে হবে। জানার চেষ্টা করো যে অনেকেই জিজ্ঞেস করো যে ফর্ম না দিলে কি হয় কিনা, বা ফর্ম না দিলে কি কোনো অসুবিধা আছে কিনা। অবশ্যই ফর্মটা দিবা, ফর্ম না দেওয়ার কোনো কারণ নাই, ফর্ম 2 দুইটাই দিবা, ফর্ম 2। তারপরে সেন্ট, কখন, এই যে সময় দিবা, সেন্ট কখন সেন্ট হয়েছে একদম সময় উল্লেখ করে দিতে হবে, কিন্তু ঠিক কোন মুহূর্তে এটা উল্লেখ করতে হবে। তারপরে সাবজেক্ট কি? অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দা এইচএসসি এক্সাম, আমার এইচএসসি এক্সামের প্রিপারেশন।
তারপরে ডিয়ার মান্নান, মান্নানকে লিখতেছো হোপিং ইউ টু বি, এটা এক পৃষ্ঠা। কোন পৃষ্ঠায় লিখবা? অবশ্যই বেজোড় পৃষ্ঠায়। ধরো 3, 5, 7, 9, 11 এই যে পৃষ্ঠাগুলো আছে বেজোড় পৃষ্ঠায় ইমেল লিখবা, যেন পৃষ্ঠা উল্টাইতে না হয়। এক পৃষ্ঠায় দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, দ্বিতীয় পৃষ্ঠায় না গেলেই বেটার, কারণ এটা খাতা মানে পরীক্ষার খাতার সৌন্দর্য বিচার করলে আমার বেজোড় পৃষ্ঠায় দিলে সবচাইতে ভালো। তারপর ইউসিফার তানজিম, এটা দিয়ে তুমি তোমার ইমেইলটা শেষ করবা। এটা দিয়ে কি করবা? তুমি তোমার ইমেইলটা শেষ করবা। তারপরে যেটা তোমাদেরকে একটু বলছিলাম যে তোমাদের প্যারাগ্রাফের মধ্যে একটা কনফিউশন লাগে যে লিস্টিং আর ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ এবং লিস্টিং প্যারাগ্রাফ, আরেকটা কি? আরেকটা হলো কন্ট্রাস্ট, কজ এন্ড ইফেক্ট। হ্যাঁ, কজ এন্ড ইফেক্ট, কম্পারিজন, কন্ট্রাস্ট। দেখো লিস্টিং এবং ডেসক্রিপটিভ, লিস্টিং এবং ডেসক্রিপটিভ এটা লিমিট থাকে 200 ওয়ার্ড। তোমাকে বলা হয় 200 ওয়ার্ডস, উইদিন 200 ওয়ার্ড, 200 ওয়ার্ডের মধ্যে। এটা 3 থেকে 4 পৃষ্ঠা সর্বোচ্চ, এর বেশি লেখার দরকার নাই। মাস্ট বি 1 প্যারা, এক প্যারায় লিখতে হবে। কয়টা প্যারা হবে? একটা, অনলি 1 প্যারা, 1 প্যারা, 1 প্যারাতে লিখবা। হ্যাঁ, there are mainly 3 parts, 3টা পার্ট থাকবে, প্যারা হবে একটা। পার্ট আমার যতগুলাই হোক, প্যারা হবে একটা। টপিক সেন্টেন্স দিবা। টপিক সেন্টেন্স মানে কি? প্রথমে একটা দুইটা সেন্টেন্স দিয়ে তোমাকে এটা ক্লিয়ার করতে হবে, তোমার স্টেটমেন্টটা ক্লিয়ার করতে হবে, তোমার স্টেটমেন্টটা ক্লিয়ার করতে হবে। তারপরে দেখো সাপোর্টিং সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স মেইন আইডিয়াটা তুমি তোমার মতো করে বর্ণনা বিস্তারিত করবা। তারপরে কনক্লুডিং সেন্টেন্স, সামারাইজ দ্য মেইন পয়েন্টস, খুবই ইম্পর্টেন্ট। এই যে টিচাররা সাধারণত দুইটা জিনিস খেয়াল করে, একটা হলো টপিক সেন্টেন্স, আর একটা হলো মাঝখানে তুমি তোমার যা খুশি তাই লিখতে পারো। এটা হলো টপিক সেন্টেন্সের, যেটা হলো এটা হলো 1 নাম্বার পার্ট। 2 নাম্বার পার্টে ইচ্ছা মতো যা খুশি তাই ফ্রি হ্যান্ডে লিখবা। যা খুশি তাই মানে কিন্তু একেবারে মনের মাধুরী মিশায়া যে বানায় লিখলা বা কল্পনা প্রসূত বা অলৌকিক কথাবার্তা লিখলা, নট লাইক দ্যাট। তোমার অবশ্যই প্রাসঙ্গিক লেখা দিয়ে তুমি তোমার মতো করে সুন্দর করে গ্রামাটিক্যালি যেন রাইট হয়, এবং বানান স্পেলিং এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবা, স্পেলিং ভুল করা যাবে না। যে কোনো একদম শুরু থেকে গ্রামার আইটেম বলো বা যে কোনো জায়গায় তোমার স্পেলিং বানানের ক্ষেত্রে কিন্তু খুব সিনসিয়ার থাকতে হবে। বানান ভুল যদি চোখে পড়ে তাহলে ইমপ্রেশনটা টোটালি নষ্ট হয়ে যায়, স্টুডেন্টের প্রতি ইমপ্রেশনটা টোটালি নষ্ট হয়ে যায়। এটা করা যাবে না, এটা টোটালি করা যাবে না। তারপরে দেখো সামারাইজ দ্য মেইন পয়েন্ট, মেইন পয়েন্টটা সামারাইজ করতে হবে। গিভ স্ট্রং থট প্রভোকিং অর আই ক্যাচিং কনক্লুডিং মার্কস, মানে কি? একটা শক্ত একটা থটস বা একটা শক্ত ফিনিশিং দিয়ে লেখাটা শেষ করবা, শক্ত একটা ফিনিশিং দিয়ে লেখাটা শেষ করবা। আচ্ছা, ইমেইলে সিসি বা বিসিসি, হ্যাঁ ফর্মাল লেটার 1 পেজ, ফর্মাল লেটার অবশ্যই 1 পেজ। বক্স করবে, হ্যাঁ ইমেইলে তুমি বক্স দিতে পারো, বক্স না দিলেও সমস্যা নেই, কিন্তু বক্স দিলে অবশ্যই পেন্সিল দিয়ে দিবা। কি দিয়ে দিবা? বক্স করলে অবশ্যই পেন্সিল দিয়ে দিবা, পেন্সিল, পেন্সিল দিয়ে বক্সটা, কিন্তু ভিতরের লেখা আবার পেন্সিলে লেখো না, বক্সটা করবা অনলি পেন্সিলে। সিসি বিসিসি লিখতে হবে। আচ্ছা, এটা লেখা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য দেয়। তুমি যদি লিখো তাহলে অসুবিধা নাই, না লিখলেও তাতে কোনো অসুবিধা নাই, লিখতে পারো, তবে লিখলে বেটার। যেহেতু টিচাররা ধরো তোমার কাছে চাইছে, তুমি লিখো নাই, তাহলে কিন্তু ঝামেলা। সিসি বিসিসি অবশ্যই লিখে দিও। ওকে, ওকে। তারপরে আমরা তো লিস্টিং এবং ডেসক্রিপটিভ যেটা দেখলাম, তারপরে দেখো এক্সাম্পল ড্রাগ এডিকশন। এখানে সুন্দর একটা এক্সাম্পল দেয়া আছে। ড্রাগ এডিকশন ইজ প্রবলেমেটিক বোথ ফর ফিজিক্যাল এন্ড মেন্টাল কন্ডিশন, ইট ইজ অলসো ডিস্ট্রাকটিভ। ড্রাগ এডিকশন কি এবং এটার পরিণতি কি, এটা আসলে কুফল কি, তো এগুলা নিয়ে তুমি, এটাকে আমি টপিক সেন্টেন্স বলতেছি, এটাকে আমি কি বলতেছি? টপিক সেন্টেন্স, মনে রাখো। তারপরে তুমি মেইন পার্টে যা কিছু মন চায় বিস্তারিত তুমি তোমার মতো করে সাজায় 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 লিখলা, মানে লিখলা ড্রাগ এডিকশন নিয়ে। তবে অবশ্যই যে প্যারাগ্রাফের সাজেশনটা দিয়েছি সেটা অবশ্যই বাসায় দেখে যাও, তাইলে কি তোমার লেখাটা তথ্যবহুল হবে এবং মানে তুমি মানে পর্যাপ্ত পরিমাণ লিখতে পারবা। তারপরে দেখো কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স মানে কি ওয়ান সেন্টেন্স? ওয়ান সেন্টেন্স অবশ্যই না,
ওয়ান সেন্টেন্স না, যতটুকু লিখা যায়। এটা কতটুকু হইতে পারে, ধরো এখানে তুমি 40 থেকে 50 ওয়ার্ডস লিখতে পারো। 40 থেকে 50 ওয়ার্ডস তুমি কনক্লুডিং সেন্টেন্সের জন্য বরাদ্দ রাখলা। তুমি ইন্ট্রোডাকশনের জন্য 40 থেকে 50 ওয়ার্ড, মাঝখানে 100 পৃষ্ঠা তুমি 100 ওয়ার্ড লিখবা কি তোমার মেইন পার্ট বা মেইন বডি যেটা সেটা লিখবো। তারপরে আমরা চলে যাই কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। কম্পারিজন কন্ট্রাস্ট সেম, তোমার প্যারাগ্রাফের সাইজ একই রকম হবে, 200 ওয়ার্ড হবে। প্যারা হবে কয়টা, প্যারা হবে একটা, প্যারাগ্রাফ মানেই এক প্যারা। টপিক সেন্টেন্স লিখবা, সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স একই রকম করে তুমি এটা দেওয়ার চেষ্টা করবা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে এই যে থট, একটা স্ট্রং থট দিতে হবে, স্ট্রং একটা যুক্তি বা স্ট্রং একটা ফিনিশিং দিতে হবে, যে কারণে তুমি এটা মনে করো। এখন দেখো গুড সাইড এন্ড ব্যাড সাইডস অফ ফেসবুক। কন্ট্রাস্ট মানে কি, কন্ট্রাস্ট মানে কি, কন্ট্রাস্ট বা কম্পারিজন। কন্ট্রাস্ট বা কম্পারিজন মানে কি? কম্পারিজন মানে হলো তুলনা, একটার সাথে আরেকটা তুলনা। ব্যাড এন্ড গুড ইফেক্টস মানে কি, ইউজফুল মানে ইউজ এন্ড অ্যাবিউজেস, তো এই যে এই টাইপের গুড এন্ড ব্যাড। দেখো এই যে গুড সাইডস এন্ড ব্যাড সাইডস, ইউজ এন্ড অ্যাবিউজেস। তো এই যে ইউজ, অ্যাবিউজ, গুড, ব্যাড, এটা হলো কন্ট্রাস্ট, একটা হলো বিপরীত, একটা আরেকটার বিপরীত। আর কম্পারিজন মানে হলো তুলনা। এই ধরনের টপিক গুলা থেকে যে প্যারাগ্রাফ গুলো আসে সেটাকে তোমার অবশ্যই তুলনাটা নিয়ে আসতে হবে, একটার সাথে আরেকটা তুলনা, একটার সাথে আরেকটা তুলনা, এটা নিয়ে আসতে হবে। তো ফেসবুক হ্যাজ প্রফাউন্ডলি ইম্প্যাক্টেড, এখানে তুমি একটা টপিক সেন্টেন্স দিলা, টপিক সেন্টেন্সটা ভালো করে দেওয়ার চেষ্টা করো। তারপরে মূল বডি তুমি মূল তুলনাটা নিয়ে আসবা, খুব সুন্দর করে তুলনা দেওয়ার চেষ্টা করবা। তারপরে এখানে কনক্লুডিং সেন্টেন্সটা খুব ভালোভাবে কয়েকটা সেন্টেন্স দিয়ে তুমি এটা ফিল আপ করার চেষ্টা করবা। এখন আমাদের জিমেইল যেগুলো আছে, জিমেইল খুবই যে কমন যে টপিক গুলা সেগুলা থেকে আমরা জিমেইল পাই। তো রাইট এন ইমেইল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য হার্মফুল ইম্প্যাক্ট অফ ডেফরেস্টেশন, বৃক্ষ নিধনের যে ক্ষতি সেটা নিয়ে তুমি লিখবা। তারপরে থ্যাঙ্কিং হিম ফর হার সেন্ডিং ইউ এ নাইস প্রেজেন্ট বা গিফট, তোমাকে সুন্দর একটা গিফট দিছে সেটার জন্য তুমি তাকে ধন্যবাদ জানাবা। তারপরে দেখো টু ইউর ব্রাদার এন্ড সিস্টার অ্যাডভাইজিং হিম হার টু স্টাডি রেগুলারলি অ্যান্ড not to waste time. তারপরে write an email to your brother or sister advising him to be regular in his her classes, তার ক্লাসে রেগুলার হওয়ার জন্য। তারপরে ইনফর্মিং অ্যাবাউট ইউর প্রিপারেশন, তোমার প্রিপারেশন কেমন এটা জানায় তুমি একটা ইমেল লিখতে পারো। তারপরে ফর ইউর ইনভাইটিং হিম আর টু জয়েন দ্য পিকনিক, তারপরে অর্ডারিং সাম বুকস ইম্পর্টেন্ট, ক্যান্সেলিং চেক, আস্কিং ফর ইনফরমেশন অ্যাবাউট অ্যাডমিশন। দেখো এখানে খুব বেশি না, 10টা। এখন তোমার যদি ফরম্যাটটা জানা থাকে ভিতরের বাক্যগুলা জাস্ট তুমি এই 10টা ইমেইলে দেখে যাও, ইনশাআল্লাহ যে কোনো বোর্ডে আশা করি কমন আসবে। তারপর দেখো কোভিড-19, এইখানের জায়গায় তুমি এটা নিতে পারো ফ্লাড, মানে কি যে কোনো বিপর্যয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আসতে পারে। লকডাউন তুমি এটা দরকার নেই, কোভিড-19। তারপর পদ্মা ব্রিজ ইম্পর্টেন্ট, উইন্টার মর্নিং, ড্রাগ এডিকশন ইম্পর্টেন্ট, ড্রাগ এডিকশন নিয়ে আসতে পারে। তারপর বঙ্গবন্ধু স্যাটেলাইট, ফিমেল এডুকেশন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো আজকে একটা প্যাসেজ আসছে, যে কলসিন্দুরের প্যাসেজটা আসছে, কলসিন্দুর যে গ্রাম, সেই গ্রামের যে মেয়েরা ফুটবল খেলা, সেই প্যাসেজটা আসছে। তার মানে কি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বোর্ডের প্রশ্ন সাধারণত পাওয়া যায়। কোন সামাজিক সমস্যা, সামাজিক উন্নতি, এগুলা নিয়ে বোর্ড বা যারা প্রশ্ন করতে তারা এগুলোর দিকে ফোকাস করার চেষ্টা করেন বেশি। ডেফরেস্টেশন, ডাউরি, গ্লোবাল ওয়ার্মিং, এই 3টা হলো সমস্যা, যে সামাজিক সমস্যাগুলা নিয়ে আমার প্রশ্ন আসতে পারে। ট্রাফিক জ্যাম, ডেফরেস্টেশন, ডাউরি, ফুড অ্যাডাল্টারেশন, তারপরে কি আছে গ্লোবাল ওয়ার্মিং, মানে কি ক্লাইমেট চেঞ্জ। এই যে সেম টাইপের, তুমি গ্লোবাল ওয়ার্মিং যা লিখবা, ক্লাইমেট চেঞ্জ তাই লিখবা। ওয়াটার পলিউশন যা লিখবা, এয়ার পলিউশন কাছাকাছি লিখবা, এনভায়রনমেন্ট পলিউশন এগুলো কাছাকাছি লেখা, একই রকম প্রায়। ফুড অ্যাডাল্টারেশন ইম্পর্টেন্ট, আমি মোস্ট ইম্পর্টেন্ট বলবো ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ক্লাইমেট চেঞ্জ,
ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্ট পলিউশন ইম্পর্টেন্ট আসতে পারে। ট্রাফিক জ্যামে, ডে লেবার, লোডশেডিং, রেলওয়ে স্টেশন, ট্রি প্ল্যান্টেশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ট্রি প্ল্যান্টেশন থেকে প্রশ্ন আসতে পারে। তো এগুলা হলো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তারপরে কম্পারিজন এন্ড কন্ট্রাস্টের মধ্যে কিছু প্যারাগ্রাফ দেখবার, এই যে বলে আসছি ডেফরেস্টেশন, ট্রি প্ল্যান্টেশন, ইউজ এন্ড অ্যাবিউজেস বা ইম্প্যাক্ট অফ ডেফরেস্টেশন অর ট্রি প্ল্যান্টেশন, ড্রাগ এডিকশন, তারপর সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। সিটি লাইফ, রুরাল লাইফ, ফুড অ্যাডাল্টারেশন এটা বলে আসছি, রোড অ্যাক্সিডেন্ট এটাও বলে আসছি। তারপরে এনভায়রনমেন্ট, এয়ার পলিউশন ইম্পর্টেন্ট। এখন ইউজেস এন্ড অ্যাবিউজেস এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক। ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ এডুকেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট। থ্রি স্টার আসতে পারে। প্রাইস হাইক, অনলাইন ভার্সেস অফলাইন এডুকেশন, থ্রি স্টার যে কোনো জায়গায়। এই যে অনলাইনে ক্লাস করতেছে, অফলাইনে ক্লাস করতেছে, এটা নিয়ে তোমার একটা তুলনা আসতে পারে। ডাউরি সিস্টেম, এইগুলা হলো আমার কম্পারিজন এন্ড কন্ট্রাস্টের। তারপরেও কিছু প্যারাগ্রাফ বোর্ড পরীক্ষায় চলে আসে, এখানে দেখবা এগুলা খুবই অদ্ভুত রকমের প্যারাগ্রাফ, কিন্তু এগুলা কিন্তু আগে বেশ কিছু বোর্ড পরীক্ষা এগুলা চলে আসছে। দেখো এই যে অফলাইন অনলাইন ক্লাস, তারপরে কি এ সোসাইটি আই ড্রিম অফ, খুবই ইম্পর্টেন্ট। এ সোসাইটি আই ড্রিম অফ, আমি যে সমাজের স্বপ্ন দেখি। তারপরে দ্য পদ্মা ব্রিজ, ফেভারিট টিচার, ইম্পর্টেন্স এন্ড মোরাল ভ্যালু, এগুলা সব ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতেই হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার কোনো বিকল্প নাই। ফ্রি হ্যান্ড রাইটিং যা ভালো আছে সেইগুলাতে ভালো লিখতে পারবে। ওকে, তোমাদের আর সময় নষ্ট করতে চাই না, অনেক বেশি দীর্ঘায়িত করে ফেলছি। এই প্যাসেজটা আগে ভালো করে, ওকে না কম আসার পসিবিলিটি নাই, 200 ওয়ার্ডের কম বেশি হইতেই পারে। টিচার গুণে দেখবে না, তুমিও গুণে লিখবে না, হইতেই পারে। তো এটা নিয়ে ঘাবড়ানোর, এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তো তোমাদের এখন কাজ হলো শেষ সময়টা কাজে লাগানো। ইংরেজি নিয়ে দুশ্চিন্তার সময় একেবারেই কম আছে তোমার হাতে, 2টা দিন তুমি হাতে পাচ্ছ। গ্রামারের জন্য বোর্ড প্রশ্নগুলো সলভ করো, আর সাজেশন দেখে দেখে তোমার মেমোরাইজিং বলতে যেটা বলতেছিলাম যে রাইটিং পার্টটা একটু পড়ে গেলে তোমার প্রশ্ন কমন আসতে পারে। কমন আসলে তুমি একটু মেন্টালি স্ট্রং থাকবা, লিখতে গেলে একটা মানে পজিটিভিটি ফিল করবা যে হ্যাঁ আমার কমন পড়ছে, এটা একটা বেটার। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। তো তোমাদের চেষ্টা থাকবে যে সেকেন্ড পেপারে ভালো করার, অবশ্যই ধৈর্য নিও। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করার কোনো কারণ নাই, ভালো করে সেকেন্ড পেপার পরীক্ষা দাও। ইংরেজিতে ওভারঅল A+ পাইলেই আমার চলবে, আমার ফার্স্ট পেপারে 100 পাইতে হবে না। ফার্স্ট পেপারে তুমি কম পাও, ধরো তুমি হয়তো একটু খারাপ হয়েছে, সেকেন্ড পেপারে এটা কভার করে ফেলো, 90 তুলে ফেলো, এদিক দিয়ে 70 পাইলেও তুমি A+ পাবা। তো A+টা পাইতে হবে, এটাই টার্গেট। গ্রামারে ভালো করতে হবে, 60তে অবশ্যই মিনিমাম 50 তুলতে হবে, 50-এর কোনো বিকল্পই নেই। তো 55 তুলতে পারলে এটাও ভালো, এবং আরো 12 যারা চেষ্টা করবা ওদের জন্য তো অনেক শুভকামনা। সবাই ভালো থাকো। কত পেজ লিখলে ভালো মার্ক পাবা? 3 থেকে 4 পেজ লিখবা, বেশি না। 4 পেজের তো অবশ্যই বেশি না, 3 পেজ স্ট্যান্ডার্ড। 3 পেজ থেকে 4 পেজ লেখার চেষ্টা করবা, এর বেশি লেখার দরকার নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। কোনো জিজ্ঞাসা থাকলে যারা আমাদের প্রাইভেট ব্যাচে ছিল টেলিগ্রামে আমাকে জিজ্ঞেস করো, টেলিগ্রামে তোমাদের প্রশ্নটা লিখে দিও। আর বাকি যারা আছে যদি একান্তই কোনো কিছু জানতে হয় আমাদের গ্রুপে বা পেজে মেসেজ দিও, তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। আর সাজেশনটা ফলো করে দিও। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।